করব অ্যাসাইটিস নিয়ে। অ্যাসাইটিসটা প্রেজেন্ট থাকে কোথায়? অ্যাসাইটিস তাকেই বলে যখন কোথায় প্রেজেন্ট থাকে, অ্যাকুমুলেশন ফ্রি ফ্লুইড থাকে কোথায়? পেট্রোল ক্যাভিটিতে। সাধারণত অ্যাসাইটিস করে থাকে অ্যাসিম্পটোমিক থাকে। যখন লার্জ অ্যামাউন্ট ফ্লুইড 1 লিটারের বেশি যখন জমা হয় তখন অ্যাবডোমিনাল ডিস্টেনশন ডেভেলপমেন্ট করে এবং আমরা ফ্লাংটা ফুল থাকে এবং শিফটিং ডানলেসটা থাকে পারকাশনে, এবং যখন অ্যাসাইটিসটা মার্ক করা হয় তখন ফ্লুইডটা এবং ফ্লুইডটা পাওয়া যায়। আলাদা কিছু ফিচার থাকে, যেমন ইনভার্সন অফ দ্য আম্বিলিকাস থাকে, হার্নিয়া থাকে, অ্যাবডোমিনাল স্ট্রে থাকে এবং রেক্টি ডাইভার্সন হয় এবং একটা স্ক্রোটাল ইডিমা ডেভেলপমেন্ট করে। ডায়ালাইটিস সুপারফিশিয়াল অ্যাবনর্মাল ভেইনও থাকে। আর যদি অ্যাসাইটিস তখন বলা যায় অ্যাসাইটিস যদি পোর্টাল হাইপারটেনশনের কারণে অ্যাসাইটিস হয়, তখন এক্ষেত্রে কী বলা যায়? অ্যাবডোমিনাল ভেইন পাওয়া যায়। এখন আমরা আলোচনা করবো প্যাথোফিজিওলজি নিয়ে। অ্যাসাইটিসের অনেকগুলো কজ আছে। মোস্ট কমন কজ কি? ম্যালিগন্যান্ট ডিজিজ, যেমন সিরোসিস এবং লিভার ফেলিওর। মেনি প্রাইমারি ডিসঅর্ডার যেমন হয় পেটুনি এবং ভিসেরাল অর্গানে, এর কারণে অ্যাসাইটিস হতে পারে। এবং কারো যদি ক্রনিক লিভার ডিজিজ থাকে তাহলে এক্ষেত্রে অ্যাসাইটিস হতে পারে। স্প্লেনোসিস ভিসোডাইলেশন হতে পারে, এর কারণে কী হয়? এবং এর সাথে যদি সিরোসিস, এর কারণে সিরোসিস, এর সাথে অ্যাসাইটিসও হতে পারে। এবং এর সাথে আর কী কী হতে পারে? ভেসোডাইলেটরের কারণে হতে পারে এবং পোর্টাল হাইপারটেনশনের কারণে ব্লাডটা শান্টিং হয়, সিস্টেম সার্কুলেশন, এরপর অ্যাসাইটিস দিতে পারে। সিস্টেমিক আর্টারির প্রেশার যদি ফল করে, যদি এটা স্প্লেনচিক ভেন্টিলেশন হয় এবং সিরোসিস অ্যাডভান্স করে, তাকে অ্যাসাইটিস দিতে পারে। এর ফলে কী হয়? এখন যদি সিরোসিস অ্যাডভান্স করে তাহলে রেনিজেটিভ সিস্টেমটা এবং অ্যাক্টিভ হয়ে যায় এবং সেক্ষেত্রে অ্যালডোস্টেরনিজমও অ্যাক্টিভ হয়ে যায়। এবারে কী হয়? নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং অ্যাটেনিউটিভ হরমোনের সিক্রেশনটা বেড়ে যাবে এবং এবার এটা কালিকিন কিন সিস্টেমের অ্যাক্টিভিটিটা উল্টা কমে যাবে। তো এরপর কী হবে? আর্টারি প্রেশারটা নর্মালাইজ হয়ে যাবে, কিন্তু ওই সময় সল্ট আর অডিশনটাকে ধরে রাখবে। এরপর কী হবে? এই যে পোর্টাল এই যে ফলে এরপর কী হবে? স্প্লেনিক যে আর্টারি ভেসোডাইলেশন এবং পোর্টাল হাইপারটেনশন, এটা কী করবে? ইন্টেস্টিনাল ক্যাপিলারি পারমালিটি কমিয়ে দিবে। এবার কী হবে? পেটুনিয়াম ভিতরে ফ্লুইড জমা, যার ফলে কী হবে? অ্যাসাইটিস সৃষ্টি হবে। এখন অ্যাসাইটিসের কজ কী? অ্যাসাইটিসের কজ হলো যে কমন কজ, এটা ম্যালিগন্যান্ট ডিজিজ, যেমন এটা লো এক্সিকিউটিভ আর ট্রান্সডিউটিভ। লো লো এক্সিকিউটিভের কারণ কি? কমন কজ হলো ম্যালিগন্যান্ট ডিজিজ, যেমন হেপাটিক পেরিটোনিয়াল। লাদার কজে কি? অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, লিম্ফেটিক অবস্ট্রাকশন, ইনফেকশন, টিউবারকুলোসিস, নেফ্রোটিক সিনড্রোম। রেয়ার কজ কি? হাইপোথাইরয়েডিজম। এখন ট্রান্সডিউটিভ মধ্যে কী আছে? কার্ডিয়াক ফেলিওর, হেপাটিক সিরোসিস। হাইপোপ্রোটিনিয়ার মধ্যে কিছু প্রোটিনলিউজ এন্টারোপ্যাথি, ম্যালনিউট্রিশন। হেপাটিক ভেনাস অক্লুশন, বুটসেরি সিনড্রোম এবং সাইনোসাইডাল ভেনা অবস্ট্রাকশন সিনড্রোম, ভেনোপ্লেক্সিস ডিজিজ। এটাকে মেক্স সিনড্রোম এবং কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস। এখন আমরা অ্যাসাইটিস আমরা কীভাবে আমরা ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশনে আমরা কী করব? আলট্রাসোনোগ্রাফি করবো, মেস্ট পেন, যেটা অ্যাসাইটিস দেখবো, যেমন ওবেস এবং স্মল এবং ওবেস পেশেন্টের ক্ষেত্রে এবং স্মল ফ্লুইড ভলিউমটা করবো। প্যারাসেন্টেসিসটা বেশি করব অ্যাসাইটিক ফ্লুইড বের করার জন্য, এবং অ্যাসাইটিক ফ্লুইডটা অ্যাপারেন্সটা কি এবং এবং এই অ্যাপারেন্স অ্যাসাইটিক ফ্লুইডটা কীরকম হবে সেটার উপরে বলা আছে। কেন হবে? প্রথম সিরোসিস হবে, যেখানে ক্লিয়ার স্ট্রক কালার এবং লাইট গ্রিন থাকবে। ম্যালিগন্যান্ট ডিজিজ থাকবে ব্লাডি হলে, ইনফেকশন ক্লাউডি থাকবে, এবং বিলারি কম্বিনেশন অ্যাপারেন্স কীরকম থাকবে? হ্যাভি বাইল স্টেনিং থাকবে, এবং লিম্ফেটিক অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কী করবে? মিল্কি হোয়াইট থাকবে। এবং কী কী ইউজফুল ইনভেস্টিগেশন করবো? টোটাল অ্যালবুমিন প্লাস সিরাম অ্যালবুমিন এবং প্রোটিন করবো, অ্যামাইলেজ করবো, নিউট্রিফিল কাউন্ট করবো, সাইটোলজি করবো, মাইক্রোস্কোপি এবং কালচার করবো। এখন এর সাথে আমরা কী করবো? পুরো লিভিশনটা পাওয়া যাবে 10% পেশেন্টের ক্ষেত্রে, এবং রাইট সাইডে থাকবে। এক্ষেত্রে কী থাকবে? এবং যেটা এক্স রে মধ্যে আইডেন্টিফাই করা যাবে, এবং ম্যাসিভ হাইড্রোথোরাক্স পাওয়া যাবে এক্স রে করলে। এর সাথে কী পুরো লিভিশন আমরা লেফট সাইডে পাবো, এবং অ্যাসাইটিসের কারণে ওটা ভালোভাবে দেখা যাবে না। এবং মেজারমেন্ট অফ প্রোটিন কনসেন্ট্রেশন এবং সিরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট করবো, যেটা অ্যাসাইটিস এবং তার এটিওলজি বের করতে পারবে। এসটিটি পেশেন্টে টিপিক্যালি অ্যাসাইটিস ডেভেলপমেন্ট করে প্রোটিন কনসেন্ট্রেশনটা কম থাকে, এবং রেপিডলি ফিউ সেল থাকে কি 30% পেশেন্টের ক্ষেত্রে, এবং টোটাল প্রোটিন কনসেন্ট্রেশনটা দেখবো এখানে, যেটা কত টাকা 30 গ্রাম পার লিটারের নিচে থাকে। এখানে কী থাকবে? আমরা হলো এক্ষেত্রে কী দেখব? সিরাম, আমরা এখানে কী দেখবো? সিরাম অ্যাসাইটিস অ্যালবুমিন কনসেন্ট্রেশন দেবো, যেটা কি কনসেন্ট্রেট অ্যাসাইটিসটা ফুল অ্যাবডোমেন দেখবো, এবং এটা কীভাবে দেখবো? সিরাম অ্যালবুমিন পরীক্ষা করে। এর সাথে কী করবো? আমরা গ্রেডিয়েন্ট দেখবো 11 গ্রাম পার লিটারের উপর 60% বিবিটি করবো যে অ্যাসাইটিস হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের কারণে, এটা দিয়ে আমরা বের করবো। ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশনটা বের করবো, যদি কার্ডিয়াক ফেলিওর কারণে হতে পারে, হেপাটিক ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশনের কারণে হতে পারে, যেটা ট্রান্সডিউটিভ অ্যাসাইটিস হওয়ার একটা কারণ। এটা কীভাবে করবো? আমরা অ্যালবুমিন গ্রেডিয়েন্ট করবো, যেখানে 11 গ্রাম পার লিটারের উপর থাকবে,
এবং টোটাল প্রোটিনটা কীরকম, এখন টোটাল প্রোটিন আমরা টেস্ট করবো, যেটা কতটুকু থাকবে 50 গ্রাম পার লিটারের উপর থাকবে। হাই প্রোটিন অ্যাসিডিসটা কীভাবে করবো, যেখানে প্রোটিন কন্টেন্টটা কতটুকু দেখবো, যেটা 25 গ্রাম পার লিটারের উপর থাকবে। এবং এর সাথে কীভাবে ইনফেকশনের পসিবিলিটি অনেক পাবে, টিউবারকুলোসিসে, ম্যালিগনেন্সিতে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস যেতে পারে এবং হাইপারথাইরয়েডিজম হওয়ার রেজাল্টের চান্স থাকে। অ্যাসাইটিস অ্যামালাইজ অ্যাক্টিভিটি টেস্ট করবো, যেটা দেখবো যে যদি 1000 ইউরিন পার লিটার হবে তাহলে বলছে প্যানক্রিয়াস থাকবে। এবং গ্লো অ্যাসাইটিস কনসেন্ট্রেশন করবো, যে দেখা যাচ্ছে যে ম্যালিগনেন্ট ডিস থাকবে এবং টিউবারকুলোসিস থাকবে। যদি সাইটোলজিক্যাল এক্সামিনেশন করে তাহলে ম্যালিগনেন্ট সেল দেখবো। এবং এটাতে কি দেখবো, ব্লাডি ট্যাপ, যদি তারা যদি সিটিভিশনে ব্লাডি ট্যাপ করে তাহলে হেপাটাইটিস কার্সিনোমার প্রমাণ থাকবে। পলিমরফোনিউক্লিয়ার রেটিকুলোসাইট কাউন্ট দেখবো 250 × 10⁶ পার লিটারে দেখবো। যদি এটা বেশি পাওয়া যাবে ইনফেকশন হচ্ছে তার। ল্যাপ্রোস্কোপি অবশ্যই করবো পেট্রোনাল দুটো ডিস থাকলে। এবার সেটা কিন্তু যদি ট্রাইগ্লিসাইড থাকে 1.1 গ্রাম পার লিটারের উপর, তাহলে বলবো যে তার সাথে সাইলোসিসাইটিস। এবং সেটা কী করবো, অ্যাটমিক ফ্র্যাকশন অ্যাবনর্মালিটি ডেভেলপমেন্ট করবে এবং লিভারিক ডিএডিএস হবে অ্যাবডোমেনে। অ্যাসাইটিস স্যার আবার কী থাকবে, ইনফেকশন করবে মিল্কয়েড অ্যাপিয়ারেন্স থাকবে। এখন আমরা অ্যাসাইটিসের ম্যানেজমেন্টটা কীভাবে করবো, অ্যাসাইটিসের ম্যানেজমেন্টটা করবো কীভাবে, কি সাকসেসফুল ট্রিটমেন্টকে ডিসকমফোর্ট থাকবে এবং প্রলং লাইফ, এবং এখানে কী করতে হবে, ডিসকমফোর্ট ভিউ করবে। আর প্রলং লাইফ সম্পর্কে এটা দিতে পারবে না। যদি ওভার ভিগুরি আসে তাহলে কী করবে, সে ডিজর্ডার অফ ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে এবং কী করবে, ফেভারিট অ্যাঙ্কোপ্যাথি প্রিপারেশন করবে। এবং আমরা কী করবো, ট্রান্সডিউটিভ অ্যাসাইটিস কীভাবে করবো, প্রথম সোডিয়ামের ওয়াটারটাকে ইনটেকটা কমাতে হবে এবং ইউরিন আউটপুট, ডায়াবেটিসের ইউরিন আউটপুটটাকে প্রমোট করতে হবে। সেটা কী করতে হবে, অ্যাসাইটিস কীভাবে করতে হবে, প্যারাসিনথেসিস এবং করতে হবে, অ্যাসাইটিস করতে হবে। অ্যাসোডিয়াটিস এবং যেটা ম্যালিগনেন্সির কারণে কী করতে হবে, প্যারাসিনথেসিস বাট ফ্লুইড সিস্টেমের এখানে দরকার নেই। যখন ম্যানেজমেন্ট করে অ্যাসাইটিস তখন কী করবে, অবশ্যই তার উইক থাকবে, রেগুলার ওয়েট কমাতে হবে। ডায়েটে সবসময় টাইট্রেট করে এভাবে দিতে হবে এবং বাড়িটা 1 লিটারের উপর বেশি দেওয়া যাবে না। সো বডি ওয়েট যেন কখনোই 1 কেজি, যাতে করে এই বডিটা যাতে করে ওই সময় বডিটা 1 কেজি না কমে। এবং যদি 1 কেজির নিচে কমে তাহলে ফ্লুইড ডিভিশন সম্ভব হবে। ফার্স্টে আমরা কী করবো, সোডিয়াম ওয়াটার রেস্ট্রিকশন করবো। প্রথমে কী করবো, ডায়েটের সোডিয়ামটা রেস্ট্রিকশন করবে, এইভাবে যাতে করে নেগেটিভ সোডিয়াম ব্যালেন্স করবে। এবং এরপর কী হবে, স্যাচুরেটেড ম্যানেজমেন্ট হবে। সোডিয়াম ইনটেকটা কতটুকু থেকে 100 মিলিমোল পার করবো 24 আওয়ার্সের মধ্যে। এবং এটাই হবে। ড্রাগ কী করবে, যে যেগুলো ড্রাগ সোডিয়াম কন্টেন্ট করে সেসব সোডিয়াম এবং রিডিউশন করবে এবং এনএসআইডি এগুলো সবসময় আমরা দিব না। ওয়াটার ইনটেক রেস্ট্রিকশন করবো, যেমন 1 থেকে 1.5 লিটার পার 24 আওয়ার্স এটা রেস্ট্রিকশন করবো, যতক্ষণ পর্যন্ত প্লাজমা সোডিয়ামটা 125-এর নিচে না নামে। এবং এখন আমরা কী কী ড্রাগ ইউজ করবো, যেটা সোডিয়াম রিডিউশনটা কিছু ড্রাগ যেমন সোডিয়ামকে ধরে রাখে, যেমন হাই সোডিয়াম কন্টেন্ট, যেমন অ্যালগিনেস, অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিক্স, ফেনোইটিন। এবং ইভারস্কিন প্রিপারেশন, যেমন অ্যাসপিরিন, ক্যালসিয়াম প্যারাসিটামল, সোডিয়াম ভ্যালপোরেট। সোডিয়াম কী করবো, এটা কার্বিনোক্সোলন, গ্লুকোকর্টিকয়েড, মেটাক্লোপ্রোমাইড, ননস্টেরয়েড, এনএসআইডি এবং অস্ট্রোজেন। এখন ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে কী হয়, মোস্ট পেশেন্টের ক্ষেত্রে লাগছে ডায়াবেটিক্স লাগে, যেটা সোডিয়াম রেস্ট্রিকশন। এসে কী করবো, সোডিয়াম রেস্ট্রিকশন করবো। স্পিনিল্যাক্টোন ইউজ করবো 100 থেকে 400 মিলিগ্রাম পার ডে, যেটা ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ইউজ করবো, কারণ এটা পাওয়ারফুল অ্যান্টাগনিস্ট। এক্ষেত্রে কী করবো আমরা, বাট এক্ষেত্রে মাঝে মাঝে এটা কী হতে পারে, সমস্যা হইতো, এটা পেনফুল গ্যাকোনিস্ট হতে পারে এবং মানে বেশ বড় দিতে পারে এবং ব্যথা করতে পারে এবং হাইপার ক্যালোরিক পরপাশে আমরা বেশি দিতে পারে। এক্ষেত্রে কী করতে হবে, আমরা অ্যামিলো রাইট 5 থেকে 10 মিলিগ্রাম পার ডেতে ইউজ করবো। কিছু পেশেন্টের ক্ষেত্রে লুপডাইট ইউজ করবো, ফুসামাইড ইউজ করবো। বাট এক্ষেত্রে সমস্যা হবে, রেনাল ডিসফাংশন হতে পারে, ফ্লুইড ইমব্যালেন্স ডেভেলপমেন্ট করতে পারে। ডায়ালিসিস তখনই ইমপ্রুভ করে যখন পেশেন্ট বেড রেস্টে থাকবে এবং হরিজন্টাল পজিশনে রেনাল ব্লাড ফ্লোটা বাড়বে। পেশেন্ট অবশ্যই যদি রেসপন্স না করে 400 গ্রাম স্পিনিলেক্ট এবং 160 গ্রাম ফুসামাইড, এবং যদি সে ড্রাগ টলারেন্স করতে না পারে হাইপোনাট্রিক বা রেনাল ইমপ্যাক্টের জন্য অবশ্যই আমরা রিফ্র্যাক্টরি এবং ডায়াবেটিক রেসিস্ট্যান্স এবং অবশ্যই রিফ্র্যাক্টরি এবং ডায়াবেটিক রেসিস্ট্যান্স অ্যাসাইটিস দেবো। এবং এটা ট্রিটমেন্ট করবো আমরা অন্য একটা মেথড দিয়া, প্যারাসিনথেসিস করবো। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট করবো অ্যাসাইটিস কীভাবে, লাস্ট বল প্যারাসিনথেসিস করবো। প্যারাসিনথেসিসটা মিলি ডাইনেস ইন শেপ এবং সার্কুলেশনটা সাপোর্ট করে এবং ইন্টারভাস কলার সিস্টেম থাকে এর মধ্যে, যে হিউম্যান অ্যালবুমিন থাকে, এছাড়া 1 থেকে 4 পার লিটার অ্যাসাইটিস রিমুভ করে। ইউজুয়ালি এরা 100 মিলিগ্রামের মধ্যে 20% এবং 25% হিউম্যান অ্যালবুমিন সলিউশন থাকে। এটা কতটুকু দিতে হবে, পর এভরি এরা 1.5 থেকে 2 লিটার অ্যাসাইটিসের মাধ্যমে 20% হিউম্যান অ্যালবুমিন পুশ করতে হবে। ম্যানেজার পাসটা স্পেন্ডটা দিতে হবে। প্যাসেজেস তখন ইউজ করা হয় ইনিশিয়াল থেরাপি হিসেবে, যদি একটা ট্রিটমেন্ট কাজ না করে। এখন ট্রান্সজুগুলার
হেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্ট। এটা তখনই দিতে হবে যখন এরা যদি এর অ্যাসিডিস থেকে যদি অ্যাসিড রেসিস্টেন্স তাহলে এটাই হবে, রেসিস্টেন্স থেকে রিমুভ করে, বাট প্রলং লাইফের কাজ লাগবে। এটা তখন ইউজ করে যদি যদি কোনো মানে লাস্ট ভোরে প্যারাসিটিস দেওয়ার পরে কাজ হয় না, তখন এই ডটানিটি ইউজ করতে হবে। TTIPPS তখন ইউজ করে যদি পেশেন্টের লিভার ট্রান্সপ্লান্টেশন করে এবং যাদের লিভার ফাংশন রেসপন্সিবল ভালো আছে, বা সবসময় এনকেপাসিটি ডেভেলপমেন্ট করছে এবং লিভার ফাংশন পুর হয়ে গেছে। এখন আমরা কী হতে পারি, এখন আমরা কী কমপ্লিকেশন হতে পারে যদি আমরা প্রিপারেশন না করি, অ্যাসিডিস প্রিপারেশন না করি, তাহলে আমাদের কী হতে পারে, প্রথম আমাদের কী হতে পারে, রেনাল ফেলিওর হবে অ্যাসিডিসের ক্ষেত্রে। এক্ষেত্রে প্রিনাল এবং এক্ষেত্রে প্রিনাল এবং বেসোডাইলেশন হবে সেপসিস থেকে ডায়াবেটিক থেরাপির মাধ্যমে, যেটা হেপাটাইটিস সিনড্রোমের কারণে। হেপাটাইটিস সিনড্রোমের 10% পেশেন্টের ক্ষেত্রে যদি সিরোসিস থাকে অ্যাসাইটিসের কারণে, তখন দুটো ক্লিনিক হবে, বোথ এবং তবে নার্ভাস কনস্ট্রিকশন দ্বারা। এবং এখানে কী হবে, আন্ডারফিলিং হবে কোথায়, আর্টারি সার্কুলেশন। টাইপ 1 হেপাটাইটিস সিনড্রোম এটাকে প্রোগ্রেসিভ অলিগোরিয়া ডেভেলপমেন্ট করবে এবং সেম কিডনি ডাইস করবে এবং পোর প্রগনোসিস এবং প্রগনোসিস অনেক পোর থাকবে। এক্ষেত্রে ইউজুয়ালি কোনো প্রোটিন ইউরিয়া থাকবে না, বাট ইউরিন সোডিয়াম এক্সক্রিশন কতটুকু থাকবে, 24/10 মিলিমোল পার নিচে থাকবে এবং ইউরিন প্লাজমা অসমোলারিটি রেশিও কীরকম থাকবে, 1.5 উপরে থাকবে। এর সাথে নন ফাংশনাল কজ হলো রেনাল ফেলিওর হবে এবং এক্সক্লুডেডটা বের হবে ডায়াগনোসিসের পর। ট্রিটমেন্ট কী করতে হবে, অ্যালবুমিন ইনফিউশন করতে হবে, কতটুকু টার্লিপ্রেসিনের সাথে অ্যালবুমিনের সাথে টার্লিপ্রেসিন দিতে হবে এবং টার্লিপ্রেসিন কন্টিনিউ করতে হবে এবং সাথে কী দিতে হবে, এটা অক্রেটাইড এবং মিডোডায়াপিন করতে পারবে। এবং যদি টার্লিপ্রেসিন কাজ না করে তাহলে অক্টাইড এবং মিডোডিন ইউজ করতে হবে। এর সাথে কিছু 200 পেশেন্টের ক্ষেত্রে এটা ইফেক্টিভ। এটা হিমোডায়ালাইসিস অবশ্য রুটিনলি না করলেও চলে, কারণ এটা দিয়ে কোনো লাভবান হয় না। পেশেন্ট যদি সার্ভাইভ করে লিভার হয় তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে, সাথে এটা ট্রান্সজুগুলার ইন্টারভেটিক পোর্টোসিস্টেমিক শান্ট করতে হবে, সাথে ইফেক্টিভ ট্রিটমেন্ট এটা ইফেক্টিভ ট্রিটমেন্ট হতে পারে। ট্যাক্টিপোটেনাল সিনড্রোমে কী করতে পারে, এখানে রিফ্র্যাক্টরি অ্যাসিডিটি ডেভেলপমেন্ট করে, মডারেট এবং স্টেবল সিরামিডিন ইনক্রিজ করে এবং এটা একটা বেটার প্রগনোসিস। এখন যদি এখানের সাথে আমরা কি আলোচনা করব, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস কাদের থাকে, এটা এক্ষেত্রে পেশেন্টে কী থাকে, প্রথম অ্যাবডোমিনাল পেইন থাকবে, রিবাউন্ড টেন্ডারনেস থাকবে এবং বাম সাইডে অ্যাবসেন্ট থাকবে এবং ফিভার থাকবে পেশেন্টের ক্ষেত্রে, যেটা এর সাথে কী থাকবে, সিরোসিস থাকবে এবং অ্যাসাইটিস অবশ্যই থাকবে। অ্যাবডোমিনাল সাইনগুলো অথবা কম থাকবে এবং থাকবেও না 1/3 পেশেন্টের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে হেপাটিক এনকেফালোপ্যাথি থাকবে এবং ফিভার থাকবে ফিচারে। ডায়াগনোস প্যাসেন্টিস কীভাবে থাকবে, ক্লাউডি ফ্লুইড থাকবে এবং অ্যাসাইটিস থাকবে, যে নিউট্রোফিলিক কাউন্টটা 250 × 10⁶ পার লিটারের উপরে থাকবে এবং বোঝা যাবে যে তার ইনফেকশন হচ্ছে। ইনফেকশনের সোর্সটা এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু মোস্ট অর্গানিজম কোথা থাকবে, ইকোলিয়া কলাই বোঝা যাচ্ছে এটাই। এবং অ্যাসিডিক কালচার এবং ব্লাড কালচার যদি বোতল করা হয় তাহলে হাইস্ট ইল্ড অফ অর্গানিজম পাওয়া যাবে। এবং সিস্টেম ব্যাক্টেরিয়া পেরিটোনাইটিস নিট কী থাকবে, ডিফারেন্সিয়েট করা যাবে ইন্টারঅ্যাবডোমিনাল এমার্জেন্সি থেকে এবং মাল্টিপল অর্গানিজম পাওয়া যাবে কালচার করলে এবং দেখা যাবে এবং পারফোরেট ডিসকাস করলে এটাও সবসময় পাওয়া যাবে অনেকগুলো। ট্রিটমেন্ট ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে, বডি অ্যান্টিবায়োটিক দেওয়া, যেমন সেপোটেক্সাম, পাইপারসিলিন, টেজোব্যাক্টাম দিতে হবে। যদি স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়া পেরিটোনাইটিস যদি আবার রিকান্সার চান্স থাকে, কিন্তু রিডিউস করতে হবে প্রোফাইলিটিক কোইলিন দ্বারা, যেমন নরফ্লক্সাসিন এবং সিপ্রোফ্লক্সাসিন দ্বারা। বলে অ্যান্টিবায়োটিক কী করবে, এই স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়া পেরিটোনাইটিসের রিস্কটা কমাই দেবে এবং ইমপ্রুভ করবে কি, সিওটি পেশেন্ট এবং গ্যাস্ট্রিক ব্লিডিং এটা এখান থেকে তাকে মুক্তি দিবে। পেশেন্টের ক্ষেত্রে যে কারো যদি এসবি বা ছিল এবং অ্যাসাইটিস হচ্ছে, তখন তাকে নরফ্লক্সাসিন ইউজ করতে হবে। এখন প্রগনোসিস, এখন কারো যদি সিরিয়াস অ্যাসাইটিস তাহলে কী করতে হবে, 10 থেকে 20 বছর ক্ষেত্রে 5 বছরই সার্ভাইভ করতে পারবে এবং এর সাথে কী থাকবে, এই আউটলক সিরিয়াসের কারণে যদি হয় তাহলে প্রগনোসিসটা ভালো হবে না। এক্ষেত্রে কী থাকবে, এই আউটলকটাকে ইউনিভার্সালি পুর থাকবে, ফাইবার থাকবে এবং ওয়েল মেনটেন লিভার ফাংশন থাকবে এবং রেসপন্সে গুড থেরাপি দিল, তারপর সমস্যা হবে না। প্রগনোসিসটা তখন বেটার যদি আমরা সিওসিসের ট্রিটমেন্ট করি এবং অ্যাসাইটিসের কজ ওটা আগে থেকে ধরে ট্রিটমেন্ট করতে পারি, যেমন এক্সেস সল্ট ইনটেক যদি পাওয়া যায়। এক্ষেত্রে কী থাকতে হবে, আমরা 50% যদি ব্যাকটেরিয়া পেরিটোনাইটিসে ফার্স্ট ট্রিটমেন্ট করি তাহলে মর্টালিটি রেটটা 1 বছরে 50% বাড়তে পারে। এক্ষেত্রে এবার এই প্রগনোসিস তখনই ভালো যদি আমরা সিরোসিস থাকে এবং কারো যদি এক্সেস সল্ট ইনটেক নেওয়ার পরে কদাসিস থাকে, তাহলে আমরা এটাকে প্রগনোসিস ট্রিটমেন্ট করলে এটা ভালোই আগাতে পারবো এটা। তাহলে অ্যাসাইটিস থেকে এতটুকুই ছিল।